নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে ওয়ারিশ সম্পত্তি বা কোশেয়ারের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির ভাগ না দিয়ে অন্য ওয়ারিশরা সেই জমি যদি বিক্রি করে দেন, তার কি ভাগ আপনি পেতে পারেন? এই বিষয়ে তো আলোকপাত করবই। আর এগুলো একটা জ্বলন্ত ইস্যু, এগুলো কিন্তু প্রত্যেক ফ্যামিলিতেই ঘটে, যে অনেক সময় অন্য ওয়ারিশকে ভাগ দেওয়া হয় না। এটা কিন্তু হয়ে থাকে। এবার তারপরে কি হয়, একজন ওয়ারিশ বা দুজন ওয়ারিশ থাকতে পারে, তারা মিলে সম্পত্তিটা বিক্রি করে দেয় বা ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়, যে তারপরে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে। এবার যে বিষয়টা রয়েছে আইনে, সেটাই আপনাকে আসতে হবে। যে আপনি যদি একজন বৈধ ওয়ারিশ হন, অর্থাৎ লিগ্যাল ওয়ারিশ যদি আপনি হন, তাহলে কিন্তু সেই সম্পত্তি বিক্রি হয়ে গেলেও আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন আদালতে। এখানে 1882 সালের যে সম্পত্তি হস্তান্তর আইন রয়েছে, আমি রেজিস্ট্রেশন আইনের কথা বলছি না, 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন অর্থাৎ প্রপার্টি ট্রান্সফার ল, সেখানের যে 44 সেকশন রয়েছে, সেখানে পরিষ্কার কথা বলা হয়েছে যে কোনো ওয়ারিশ বা কো শেয়ারার, মানে একই জায়গার, আর সে যদি বঞ্চিত হয় এবং সে যদি বৈধ ওয়ারিশ হয়, তাহলে সে কিন্তু আদালতে মামলা করতে পারবে, সেই জমি যতই বিক্রি করে দেওয়া হোক, কারণ সেই লেনদেনটাই আপনার ইনভ্যালিড হয়ে যাবে। যে ওয়ারিশ সেই জমিটা বিক্রি করলো অন্য কাউকে, অর্থাৎ ওয়ারিশদের মধ্যে নয় এমন কোনো ব্যক্তিকে বিক্রি করলো, সেই লেনদেনটা অবৈধ। এটা 1882 সালের 44 নম্বর সেকশনে রয়েছে। এর বলে আপনি সিভিল কোর্টে মামলাটা দায়ের করতে পারবেন। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে সময়সীমাটা কত হবে। এই যে একটা ওয়ারিশ সম্পত্তি, এইটা আপনার ভাগ ছিল, সেই ভাগটা আপনাকে না দিয়ে আপনার ভাগেরটাও এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এবার আপনি কত সময়সীমার মধ্যে এই মামলাগুলো করতে পারবেন? দেখুন, উত্তরাধিকারী আইন যেটা রয়েছে, সেখানে 3 বছরের কথা বলা হলেও এই সব বিবাদিত বিষয় আপনার 10 বছর 12 বছর পার হয়ে গেলেও আপনি কিন্তু কোর্টে কেস করতে পারবেন এক্ষেত্রে। সেই জন্য লিমিটেশন অ্যাক্ট 1963 এখানে কিন্তু সেই কথা বলা আছে লিমিটেশন অ্যাক্টে। এইবার যখন সিভিল কোর্টে মামলা করবেন, ফার্স্ট যেটা দেখা হবে, কোন বিষয়টা দেখা হবে, আপনি ভ্যালিড না ইনভ্যালিড, এটা দেখা হবে। ভ্যালিড বলতে, যদি আপনি এই যে প্রথম ওয়ারিশ, আপনি হয়তো দ্বিতীয় বা তৃতীয় যাই ছিলেন না কেন, এইবার আপনি যদি ভ্যালিড হন, অর্থাৎ একই ওয়ারিশ হন, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে মামলাটা দায়ের করতে পারবেন সিভিল কোর্টে। আপনি সিভিল কোর্টে মামলাটা দায়ের করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এইবার যে জমিটা কিনলো, তার তো দলিল হয়ে গেছিল, সে তো বৈধভাবেই রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু একটা কথা ভাবেন, সে করলো কি, মানে যে জমিটা কিনেছিল, সে তো গোটা জমিটাকে সে কিনে নিয়েছিল। কিন্তু এখন ওই যে অংশটা, 2 নম্বর অংশটা দেওয়া হয়নি, এই 2 নম্বর অংশটার জন্য কি হলো, পুরো বিষয়টা কেস হয়ে গেল। এবং উনি যেহেতু বৈধ ওয়ারিশ, এই জন্য কিন্তু প্রমাণ হবে 1882 সালের 44 সেকশন অনুসারে যে ওই অংশটা যিনি কিনেছেন, তার যেহেতু লেনদেনটাই অবৈধ, যার কাছ থেকে কিনেছিলেন তিনি তো আসল মালিকই নন, তাই এখানে ফ্রড হয়েছে, চিটিং হয়েছে। তাই তার যে কিনেছিল তার লেনদেনটা অবৈধ হওয়ার কারণে এই সম্পত্তি
যে ওয়ারিশ ছিল তার কাছে সম্পত্তি ফিরে যাবে। তাহলে এখানে কার কার লোকসান হলো? 1 নম্বর লোকসান হলো যিনি বিক্রি করেছেন তিনি এর জন্য দায়ী, তাকে কিন্তু তিনি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেবেন যার কাছে বিক্রি করেছিলেন, যিনি ক্রেতা ছিলেন তারা কিন্তু এটা দিতে বাধ্য। এবার যদি ইনকেস দেখা যায় যিনি বিক্রি করেছিলেন তিনি মারা গেছেন, তাহলে কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা কে দেবেন? এটা তো একটা বলার রয়েছে। তার ছেলেরা কি তার দায় নেবে? দায় তো নাও নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিষয়টা বিচার্য হয়ে দাঁড়াবে আদালতে যে উনার কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা কে দেবে, এটা কিন্তু বিষয়টা দাঁড়াবে। আর যিনি প্রতারিত বা বঞ্চিত হয়েছিলেন ওয়ারিশ হিসাবে, তার নিজের ভাগের সম্পত্তিটা পাননি, তিনি কিন্তু সম্পত্তি ফিরে পাবেন। সেখানে বাড়ি ঘর যদি হয়েও থাকে সেই বাড়ি ঘর ভাঙার নির্দেশও কোর্ট দিতে পারে। কিন্তু যার বাড়ি ঘর ভাঙা হচ্ছে, যিনি কিনেছিলেন সম্পত্তিটা, তিনি কি পাল্টা কেস করতে পারবেন? তিনি পাল্টা কেস করলেও তার কিন্তু কোনো সুরাহা হবে না, যেহেতু প্রথমটাই ইললিগ্যাল ছিল। অর্থাৎ সম্পত্তিটা যার ছিল তার কাছ থেকে না কিনে অন্য ওয়ারিশদের কাছ থেকে সম্পত্তি কেনা হয়েছিল বলেই কিন্তু এই সমস্যাটা দাঁড়িয়েছে। তাই যারা ক্রেতা তাদেরকে দয়া করে বলবো, যখন সম্পত্তি কিনবেন অবশ্যই দেখে নেবেন যে প্রত্যেক ওয়ারিশ তাদের ভাগটা পেয়েছে কিনা, এই বিষয়টা নিশ্চিত হয়ে যাবেন। আর যখন আপনারা দলিল তৈরি করবেন, এই কথাটা আমি বারবার বলি, যে তখনই কিন্তু আপনার দলিলেও ওই বাকি ওয়ারিশদের সিগনেচারটা করিয়ে নেবেন বা প্রয়োজনে এনওসি করিয়ে নেবেন। এনওসি মানে কি? নো অবজেকশন সার্টিফিকেট করিয়ে নেবেন। এটা কিভাবে করবেন? এটা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর করতে পারেন, 50 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর করতে পারেন। তারপরে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা সিগনেচার করিয়ে নেবেন। তাহলে এনওসি সার্টিফিকেট আপনার তৈরি হয়ে গেল। তাহলে পরবর্তী সময়ে ওই ওয়ারিশরা আর আপনার বিরুদ্ধে কেস করতে পারবে না। কিন্তু আমরা অনেক সময় কি করি, যে হয়তো ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তিটা খুব ভালো জায়গায় বিলং করছে, তাই সম্পত্তিটা কিনে নিই, কিংবা আমরা অল্প টাকায় পাবো বলে, অল্প টাকা বলতে একবারে যে অল্প বা জলের দরে তা তো নয়, হয়তো কিছু টাকা কম পাবো বলে এই ধরনের সম্পত্তি আমরা কিনে নিই। কিন্তু তারপরে একটা মারাত্মক বিপদ হতে পারে। সেই মারাত্মক বিপদের নাম হলো যদি কোনো ওয়ারিশ বঞ্চিত হয়ে থাকে এবং যদি সে 1882 সালে 44 সেকশনে যদি কেসটা করে থাকে, তাহলে কিন্তু মারাত্মক বিপদ চলে আসতে পারে। সুতরাং আপনি একজন ক্রেতা হিসাবেও সাবধান থাকবেন। আর যারা সম্পত্তি পাননি বা বঞ্চিত করেছে, অনেকে আপনারা কোর্টে যেতে ভয় পান, বা কত বছর চলবে, 5 বছর চলতে পারে, 10 বছর চলতে পারে, কিন্তু আপনি সুরাহা পাবেনই। কিন্তু অনেকে মুভ করে না কোর্টে। যাই হোক, আজকে আলোচনা এইটুকুই থাকলো। ধন্যবাদ।